ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি গণেশ পাল। এসএলএসটির বাংলা ক্লাস আমি তোমাদের নিতে শুরু করেছি। এসএলএসটির বাংলা ক্লাসে আজকের বিষয় স্বরধ্বনি এবং স্বরবর্ণের পরিচয়। স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ অর্থাৎ যেগুলো লেখা যায় সেগুলোকে আমরা বর্ণ বলি। এই লিখিত রূপগুলোকে যখন আমরা উচ্চারণ করি তখন তাকে বলি ধ্বনি। উচ্চারণ করব নিশ্চয়ই বাকযন্ত্রের সাহায্যে। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ এবং একটু এগিয়ে বললে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ তাকেই বলবো ধ্বনি। অর্থপূর্ণ কেন? অবশ্যই সেটা যেন একটা লিখিত রূপ থাকে, তাকে যেন লিখতে পারা যায়। আমরা বাকযন্ত্র দিয়ে কোনো একটি বিকৃত শব্দ করলাম, বিকৃত শব্দ করলে সেটিকে ব্যাকরণ ধ্বনি বলে স্বীকার করবে না। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে আমরা বলবো ধ্বনি, অর্থাৎ যাকে আমরা লিখতে পারবো এবং তার একটা অর্থ থাকছে। এই ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা আজকে স্বরবর্ণ এবং স্বরধ্বনির যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। স্বরধ্বনির ক্ষেত্রে আমরা দেখব যে এগুলো নিজস্ব স্বেচ্ছায় নিজের 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 সামর্থ্যে এগুলো উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য একটি স্বরবর্ণকে, একটি স্বরধ্বনিকে দরকার হয়। আমি শুরু করছি। দেখো, আমাদের এই যেগুলো লেখা রয়েছে এখানে ছবিতে সেগুলোকে আমরা বলছি স্বরবর্ণ। এই বর্ণগুলো আমাদের নতুন করে পরিচয় নেবার কিছু নেই, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এই বর্ণগুলোর মধ্যে বেশ কিছু বৈচিত্র্য আছে। যেমন আমাদেরকে যদি বলা হয় যে হ্রস্ব স্বরবর্ণ বা হ্রস্ব স্বরধ্বনি কোনগুলি, তাহলে আমরা যখন এগুলিকে উচ্চারণ করছি অর্থাৎ অ, এটা কিন্তু একটি হ্রস্ব স্বরধ্বনি। কেমন? এটা কিন্তু একটা হ্রস্ব স্বর। অ কিন্তু অবশ্যই একটি হ্রস্ব স্বর। তেমনি হ্রস্ব ই, এটাও কিন্তু হ্রস্ব স্বর। আসলে আমরা উচ্চারণটা যদি ঠিক করে করতাম তাহলে এমনি বুঝে যেতাম এটা হচ্ছে হ্রস্ব ই। দ্বিতীয়বার যেটা যেটা আমি উচ্চারণ করলাম, এই যে সাউন্ড ই, এটাকে বলছি ধ্বনি। ধ্বনি মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলবো সাউন্ড, সাউন্ডের বাংলা হচ্ছে ধ্বনি। তাহলে আমরা কিন্তু এটাকে ই উচ্চারণ করব, এটাকেও কিন্তু ই উচ্চারণ করব। এই দুটো ধ্বনির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এই দুটো চিহ্নের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ বর্ণের পার্থক্য রয়েছে, ছবির পার্থক্য রয়েছে, কিন্তু সাউন্ড বা ধ্বনির কোনো পার্থক্য নেই। কাজে দুটোই কিন্তু ই। একটাকে বলছি হ্রস্ব ই, একটাকে বলছি দীর্ঘ ই। এবার আমরা এটাকে উচ্চারণের কোনো তফাৎ কি সত্যিই করতে পারবো? আমরা বুঝতে পারবো যে এটা উচ্চারণ করছি না এটা উচ্চারণ করছি? উচ্চারণে এই তফাৎ বোঝার সুযোগ নেই। কিন্তু ভাষা বিজ্ঞান তাদের গবেষণা, তাদের যুক্তিতে আমরা ঠিক করে নিয়েছি যে এটা হ্রস্ব ই, এটা দীর্ঘ ই। তো হ্রস্ব ই যেটা আমরা যদি একটুখানি স্পষ্ট করে এটাকে বুঝি তাহলেই বোঝা যাচ্ছে এটা বলাই হয়েছে হ্রস্ব স্বরধ্বনি, এটাকে বলাই হয়েছে দীর্ঘ স্বরধ্বনি, কারণ এটা দীর্ঘ ই বলা হচ্ছে। পরের প্রশ্নে পরের বিষয়টা আমরা চলে আসি। দেখো, একই রকম ভাবে এটাকে বলা হচ্ছে হ্রস্ব উ। এদের সাউন্ড কি? উ, দুটোই কিন্তু উ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ছবিতে পার্থক্য রয়েছে, চিহ্নে পার্থক্য রয়েছে, কিন্তু আওয়াজে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা ডিউরেশনে। আওয়াজটা কম ডিউরেশন হবে, এটা তাকে বলছি হ্রস্ব। যেটা বেশি সময় নিয়ে উচ্চারিত হবে সেটাকে বলছি দীর্ঘ। তাহলে হ্রস্ব আর দীর্ঘ দুটো ধ্বনির মধ্যে শুধু সময়ের পার্থক্য, আওয়াজের কোনো কিন্তু পার্থক্য থাকছে না। তাহলে হ্রস্ব উ, দীর্ঘ উ, স্বাভাবিকভাবে এটা হ্রস্ব স্বর, এটা দীর্ঘ স্বর। এবার দেখো, অ কিন্তু যদি হ্রস্ব হয় তাহলে আ কিন্তু একটু বড় অংশ, তাহলে অবশ্যই সেটা দীর্ঘ, তাহলে আ কিন্তু দীর্ঘ। তাহলে আমি যদি এগুলোকে তার প্রত্যেকটাকেই ব্যবহার করার চেষ্টা করি যে এক একটা ভিন্ন ভিন্ন চিহ্ন দিয়ে, হ্যাঁ, আমি টিক মারছি হ্রস্বগুলোকে এবং গোল দাগ দিচ্ছি দীর্ঘ স্বরগুলোকে, তাহলে কিন্তু আমরা এগুলোকে দীর্ঘস্বর পেয়ে যাচ্ছি। দেখো, গোল দাগ দিচ্ছি দীর্ঘ স্বরগুলিকে। আ কিন্তু যোগফল। কার যোগফল? সন্ধি করতে গেলে আমরা দেখবো দুটো অ এর যোগফল বা দুটো আয়ের যোগফল। তো আ কিন্তু একটু বড়, রেজাল্ট বেশি, এর ভলিউম বেশি, তাই দীর্ঘ।
তো দীর্ঘগুলোকে আমরা কি করি, গোল দাগ দিয়ে দিই, এবং হ্রস্বগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারি। আচ্ছা, তাহলে দীর্ঘ ই, দীর্ঘ উ এগুলো হচ্ছে দীর্ঘস্বর। রি কি হবে, রি অবশ্যই হ্রস্ব স্বর। আমরা অ আ হ্রস্বই দীর্ঘ উ এগুলো বুঝতে পারলাম সহজে, কিন্তু রি নিজে একটা হ্রস্ব স্বর। ব্যাকরণের প্রশ্ন থাকবে কমপক্ষে, যদি আমাদের 55টা কোয়েশ্চেন হয়, তাহলে 2016 সালের রেজাল্ট বলছে, স্কুল সার্ভিস কমিশনের 16 সালের মানে প্রশ্ন বলছে প্রায় 22 থেকে 23টা প্রশ্ন ব্যাকরণের। 9-10 পরীক্ষাটা 2016 সালের মূলত হয়েছে দেখবে ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাসের উপর নির্ভর করে। টেক্সটের কোয়েশ্চেন অত্যন্ত কম। 2016 9-10 পরীক্ষা অর্থাৎ গ্রাজুয়েশনের পরীক্ষাটা হয়েছে ব্যাকরণ এবং সাহিত্য ইতিহাসের উপর প্রশ্নের উপর ভিত্তি করে। বেশিরভাগ প্রশ্ন ব্যাকরণের এবং সাহিত্য ইতিহাসের। 23টা প্রশ্ন সম্ভবত ছিল, প্রায় 23টা ব্যাকরণের প্রশ্ন ছিল। 55-র মধ্যে 23টা প্রশ্ন মানে প্রায় 45% বা 40%-এর বেশি হয়ে যাচ্ছে কোয়েশ্চেন ব্যাকরণের। সাহিত্য ইতিহাসের প্রশ্নও বেশি ছিল। ওই বছরই যখন 11-12-এর যে পরীক্ষাটা হয়েছিল বাংলাতে, দেখবে ব্যাকরণ সাহিত্য ইতিহাসের প্রশ্ন তুলনায় কম, টেক্সটের প্রশ্ন বেশি। কোনো নির্দিষ্ট বাঁধা ধরা নিয়ম নেই যে কোনটাকে কিভাবে ব্যবহার করবে। কিন্তু আমি বলবো না যে 23টা থেকে 25টা প্রশ্ন এবছরও হবে, কমতে পারে, 18টা 20টা পর্যন্ত হতে পারে, টেক্সট বাড়তে পারে। কি হবে সেটা প্রশ্নকর্তাদের মর্জির ওপর বা ফাইনাল সিলেকশন যারা করবেন তাদের উপর নির্ভর করছে, তারা কি নেবেন না নেবেন। কিন্তু একটা যদি আমরা রেশিও মেনটেন করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে 15-17টা প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে অবশ্যই থাকবে, তার কম থাকার কোনো প্রশ্নই নেই। আবার মাদ্রাসা সার্ভিস আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাকরণে কোনো প্রশ্নই নেই 9-10-এ, একদম কম। তো কোথায় কি হবে সেটা কিন্তু তারা ঠিক করেন। তো আমরা অবশ্যই, এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল না, বেসিক নলেজটা থাকলে কিন্তু অনেক প্রশ্নের আনসার করা যাবে। কাজে এই বেসিক গুলোও দরকার। অনেক সময় আমরা বেসিকে ভুল করি, একটা বেসিক কোয়েশ্চেন ভুল করা মানে অনেকটা পিছিয়ে পড়া। তাহলে এ ওই কি করব, অবশ্যই এ ওই ও ও এগুলো সবই কিন্তু দীর্ঘস্বর, যদিও ওই এবং ও এগুলোকে আমরা বলবো যৌগিক স্বর। তার কারণটা আমি বলে দেবো। ওইকে বলবো কি যৌগিক। যৌগিকটা কিসের সাপেক্ষে, অবশ্যই দীর্ঘর মধ্যে পড়ে যৌগিক। দীর্ঘ মানে বেশি সময় নিয়ে উচ্চারিত হবে, আর যৌগিকের যুক্তিটা কিন্তু ভিন্ন, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এ হচ্ছে, ওই হচ্ছে যৌগিক এবং ও হচ্ছে যৌগিক, এরা দুজনেই যৌগিক, আর এরা সবাই কিন্তু চারটি কিন্তু দীর্ঘস্বর। দেখো, বেশি সময় নিয়ে উচ্চারিত হলে সেগুলোকে বলছি দীর্ঘস্বর। আর যৌগিকটা কি হবে, যৌগিকটা হলো ডাবল স্বর বা সাউন্ড আছে, ডাবল সাউন্ড আছে, ডাবল বর্ণ নয়, ডাবল সাউন্ড আছে। যেমন ধরো ওই, ও ই। তুমি বলতে পারো স্যার আয়ের মধ্যেও তো ডাবল আছে। আয়ের মধ্যে ডাবল বর্ণ আছে, আয়ের মধ্যে ডাবল সাউন্ড নেই। কেমন আ উচ্চারণ করছি আমরা, দুটো অ মিলে আ কিংবা দুটো আ মিলে আ, এটা দুটো বর্ণ রয়েছে সেখানে, সাউন্ড কিন্তু সে একটাই আ। আর আমাদের এই ও এর মধ্যে এবং ও এর মধ্যে সাউন্ড দুটো আছে। দেখো, ওই একটা সাউন্ড ও আর একটা সাউন্ড ই, ও একটা সাউন্ড ও আর একটা সাউন্ড হচ্ছে হর্ষ বা উ। এই যে দুটো সাউন্ড আমরা পাচ্ছি, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে যৌগিক। তাহলে দীর্ঘ স্বরধ্বনি কোনটার নিরিখে, দীর্ঘ সময় ধরে উচ্চারণের নিরিখে। আর যৌগিকটা কিসের নিরিখে, যৌগিকটা হচ্ছে তার ভিতরে দুটো সাউন্ড আমরা খুঁজে পাবো, এটাকে বলছি যৌগিক স্বরধ্বনি। হয়েছে? তাহলে এ ওই ও ও, এই পরিচয়টা আমরা এখান থেকে পেলাম এদের। হ্রস্ব স্বর কোনগুলো, দীর্ঘ স্বর কোনগুলো, যৌগিক স্বর কোনগুলো। স্বরবর্ণের সংখ্যা এখানে 11টি, স্বরধ্বনিতে আমি এখনো কিন্তু 11টি বলবো না। স্বরবর্ণের সংখ্যা 11টি, রি আছে কিন্তু লি ব্যতীত 11টি। এবারে আমি পরের প্রসঙ্গে চলে আসি। দেখো, এখানে প্রত্যেকটা স্বরবর্ণকে লেখা রয়েছে। আমি যখন সেগুলোকে বলছি হ্রস্ব স্বরধ্বনি কোনগুলো, এগুলোকে উচ্চারণ করছি হ্রস্ব, এগুলোকে বলছি দীর্ঘ, এগুলোকে বলছি যৌগিক, যেটা আমরা এতক্ষণ বোঝালাম কেন হ্রস্ব, কেন দীর্ঘ, কেন যৌগিক।
এবারে প্লুতস্বর বলে একটা প্রসঙ্গ বাংলা ভাষায় থাকে। প্লুতস্বর, প্লুতস্বর কোনো নির্দিষ্ট ধ্বনি নয়, কোনো নির্দিষ্ট বর্ণ নয়, প্লুতস্বর কোনো নির্দিষ্ট ফিগার নয়। এরকম নয় যে এটা প্লুতস্বর বলে, না, প্লুতস্বর হচ্ছে একটা একটা বিশেষ বিশেষ একটা পদ্ধতি আমাদের ভাষা আমাদের ব্যবহারে চলে আসে। আমরা ফুটবল খেলা দেখার সময়তে যদি আমাদের সমর্থক দল গোল দিয়ে দেয়, আমরা গোল বলে চিৎকার করে উঠতে পারি টান দিয়ে। এই যে ট্রেনে আমরা গোল বলে চিৎকার করে উঠলাম, এই যে ধ্বনির একটা প্রবাহ চলতে থাকলে এটা কি বলা হচ্ছে? প্লুতস্বর। তাহলে প্লুতস্বর কি বলা হয়েছে? গানে, কান্নায়, রোদনে কোন স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করার রীতিকে বলা হয় প্লুতস্বর। এইবার তোমাকে যদি একটা শব্দের উচ্চারণের ডট 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 দিয়ে বলে দেয় এটা কি স্বর? প্লুতস্বর। এটাও খুব সাধারণ, কিন্তু আমি তো জানি না যে তোমাদের অবস্থা কিরকম, সেজন্য ব্যাকরণের একদম বেসিক জিনিসগুলো দিয়ে আমরা অ্যাডভান্সে পৌঁছাবো। অ্যাডভান্সে যখন আমরা কালচার করব তখন এই বেসিক গুলো, ডিটেলস গুলো আমাদের যাতে আর খুব বেশি করে না বলার প্রয়োজন থাকে। সেই জন্য এই বেসিক গুলো বলা থাকলে তখন আমাকে কিন্তু আর ফিরে ফিরে অকারণ সময় নষ্ট করতে হবে না। সেই জন্য আমরা অবশ্যই একদম ভিত থেকে শুরু করছি ব্যাকরণের অংশগুলো। এবারে দেখো, একমাত্রা বিশিষ্ট স্বরকে হর্ষ স্বর বলা হয়। মাত্রা কি? মাত্রা হচ্ছে একটা ডিউরেশন। আমরা জানি যে ছন্দ যখন আমরা নির্ণয় করতে গেছি তখন আমাদের যেগুলো দ্রুত গতির ছন্দ, যেগুলো ছড়ার ছন্দ, সেগুলোকে একরকম মাত্রা হয়। যেগুলো মাত্রাবৃত্ত, মধ্য লয়, সেগুলোতে একরকম মাত্রা হয়, এবং ধীর লয়তে একরকম মাত্রা হয়। একমাত্রা বিশিষ্ট স্বরকে হ্রস্ব স্বর বলে। আচ্ছা, মাত্রা জিনিসটা হচ্ছে স্বর বা অক্ষরের উচ্চারণ কালকে বলা হয় মাত্রা। মাত্রা সম্পর্কে এমসিকিউ আসতে পারে যে স্বর বা অক্ষরের উচ্চারণ কালকে কি বলা হবে? এটা হচ্ছে মাত্রা। মাত্রা হচ্ছে একটা উচ্চারণের ডিউরেশন বা সময়। মাত্রা আমাদের দেখবে যে আমরা যদি একটা গান শুনি তাহলেও কিন্তু একটা পা উঠতে পারে, নামতে পারে, হাত উঠতে পারে, নামতে পারে, আমরা হাততালি দিই। এটা হচ্ছে মাত্রা অনুযায়ী আমাদের হাততালিটা পড়ছে। একটা দ্রুত গতির, দ্রুত লয়ের কোনো কিছু যদি আমাদের গাওয়া হয় তখন এই তালিটা বা এই যে আমরা স্ট্রোকটা দিচ্ছি এটা অবশ্যই দ্রুত হয়। এই সময়টাকে বলা হচ্ছে মাত্রা। পরবর্তী প্রসঙ্গ দেখে নেই আমরা কি রয়েছে। ধ্বনি তাহলে কি বললাম? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অবশ্যই অর্থপূর্ণ আওয়াজ হবে। এখন বাকযন্ত্রটা কি? বাকযন্ত্রটা হচ্ছে শুধু কি এই মুখমণ্ডলটুকুই বাকযন্ত্র, বা মুখের যে অংশটুকু কাজে লাগছে সেটাই কি বাকযন্ত্র? বাকযন্ত্র হচ্ছে ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত যতগুলো অর্গান আমাদের সাহায্য করছে কাজ করতে। ফুসফুস কথা বলতে কি সাহায্য করছে? কথা বলার জন্য যে র মেটেরিয়াল আমাদের শ্বাসবায়ু, এই শ্বাসবায়ুটাকে ধরে রাখে কে? ফুসফুস। স্বাভাবিকভাবেই ফুসফুসও কিন্তু বাকযন্ত্রের অংশ। সেই শ্বাসবায়ু আসছে কোথা দিয়ে? কণ্ঠনালী দিয়ে। সেই শ্বাসবায়ুকে প্রয়োজন অনুযায়ী আটকাচ্ছে এবং ছাড়ছে কে? স্বরতন্ত্রী। তাহলে স্বরতন্ত্রী এই উঁচু জায়গাটি, এটা কিন্তু একটা বাকযন্ত্রের অংশ। তাহলে ফুসফুস থেকে কণ্ঠনালী, স্বরতন্ত্রী এবং তালু, মূর্ধা, আমাদের দাঁত, ঠোঁট, নাক সবই কিন্তু বাকযন্ত্রের অংশ। ফুসফুস অবশ্যই বাকযন্ত্রের মধ্যে পড়বে, কণ্ঠনালী, স্বরতন্ত্রী তো বটেই। এইবারে আমরা চলে আসি যে ধ্বনি কি বলে দিয়েছি আমি, বর্ণ কি বলে দিয়েছি। এবারে চলে আসবো যে অক্ষর বা সিলেবেল বা দল, এই জিনিসটা কি। আমরা সচরাচর অক্ষর বলতে কি বুঝি? আমরা সচরাচর অক্ষর বলতে বুঝি যে একটা একটা অক্ষর, একটা বর্ণ, মানে ক একটা অক্ষর। আমরা বলি ক অক্ষর গোমাংস, তাহলে ক একটা অক্ষর, বা চ একটা অক্ষর, বা ইংরেজিতে এবিসিডি, এগুলো একটা লেটার বা বর্ণ বা অক্ষর। এগুলোকে আমরা একভাবেই এক করে নিয়ে ধরে থাকি বা বলে থাকি। আমরা এখানে অক্ষরকে দল বা সিলেবেল বলছি। তার মানে অক্ষর জিনিসটা এটা ওই রকম একটা বর্ণ নয়, কেননা তার প্যারালাল যে নামগুলো রয়েছে কি, সেটা সিলেবেল বা দল। অক্ষরের সঙ্গে যে শব্দগুলোকে আমরা এখানে ব্যবহার করেছি তার সমার্থক হিসাবে সেগুলোকে বলছি সিলেবেল বা দল। এই 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 সিলেবেল বা দল জিনিসটা হচ্ছে খুব সহজ করে বললে যেটা দাঁড়ায় সেটা হলো
এই যে পেন, এই পেন শব্দটিকে উচ্চারণ করার জন্য আমি এটাকে ভেঙে উচ্চারণ করার কোনো সুযোগ পাচ্ছি না, আমার কাছে কোনো স্কোপ নেই এই শব্দটিকে ভেঙে উচ্চারণ করার। কিন্তু এটা যদি খাতা হয় তাহলে শব্দটিকে দুটো ভাগে ভেঙে উচ্চারণ করার সুযোগ আমার কাছে আছে, আমার বাকযন্ত্র সেই সুযোগ পাচ্ছে। পেনকে উচ্চারণ করার সময় আমার বাকযন্ত্র সেই সুযোগ পাচ্ছে না, মানে এটাকে একবারে উচ্চারণ করতে হচ্ছে। এই যে পেন শব্দটিকে আমি উচ্চারণ করলাম, আমি লিখছি কি কি এখানে প এ কার দন্তের ন, এতগুলো জিনিস লিখছি। কিন্তু এতগুলো লিখলে কি হবে, আমি কিন্তু যখন উচ্চারণ করছি তখন কিন্তু আমি এটাকে একাধিক অক্ষর বলতে পারছি না। আমাকে কি বলতে হচ্ছে, আমাকে বলতে হচ্ছে যে এটা এক দল আছে এর মধ্যে, এটা একটাই দল, মানে একটাই অক্ষর, মানে একটাই সিলেবেল। অর্থাৎ পেন শব্দটির মধ্যে প আছে, একার আছে, দন্তন্য আছে, এরকম তিনটে অক্ষর আমরা চোখে দেখতে পাচ্ছি। এইগুলোকে আমরা এখানে অক্ষর বলি না। অক্ষর মানে হচ্ছে একটা উচ্চারণের ইউনিট, একটা ধ্বনির উচ্চারণের ইউনিট, একটা শব্দ বা ধ্বনি উচ্চারণের ইউনিটকে বলা হচ্ছে অক্ষর। ধরা যাক বলা হচ্ছে যে বিভূতিভূষণ, তাহলে বিভূতিভূষণ শব্দের মধ্যে আমরা কি পাবো, আমি কিভাবে তাকে উচ্চারণ করতে পারি, বি উচ্চারণ করার পরে আমার বাকযন্ত্র খুব সাবলীল ভাবে, খুব ফ্লেক্সিবল ভাবে থামতে পারছে, ভূ বলে থামতে পারছে, তি বলে থামতে পারছে, আবার ভূ বলে থামতে পারছে, শন, শন অংশটাকে কিন্তু আমাকে একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে, আমরা কিন্তু স ন বলি না। তাহলে সিলেবেল বা দল বা অক্ষর সম্পূর্ণরূপে দাঁড়িয়ে আছে আমার উচ্চারণের ওপর, উচ্চারণের ওপর। রবীন্দ্রনাথ শব্দের মধ্যে যদি আমাদেরকে বলে যে সিলেবেলে এটাকে ভেঙে দেখাও, লিখে দেখাও, তাহলে আমরা অবশ্যই তার বানানটা লিখবো কিভাবে, এভাবে লিখতে পারি, রয়কার রো, এটা একটা সিলেবেল বা অক্ষর বা দল, বিন একটা হচ্ছে দ্র, একটা হচ্ছে নাথ। আমরা রবীন্দ্রনাথ বানানটা কিন্তু রয় ওকার লিখবো না কখনোই, বয়ে হর্ষই লিখবো না কখনোই। কিন্তু আমি এখানে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ বানান হিসেবে লিখিনি, আমি এই শব্দটিকে উচ্চারণ করার জন্য সিলেবেল বা দল বা অক্ষরে বিভাজন করেছি মাত্র। এই বিভাজনটা দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে উচ্চারণ কিভাবে হচ্ছে তার উপর। তাই এখানে আমি রয় ওকার রো লিখলে এটা দোষের নয়, বয় হর্ষই দন্তন্য বিন লিখলে দোষের নয়, দ্র লিখলে দোষের নয়, নাথ লিখলে এভাবে লিখতে পারি, তাতে কোনো দোষ নেই। কারণ আমি এখানে কি করছি, আমি এখানে এই শব্দগুলোর, এই উচ্চারণগুলোর, এই শব্দটির যে ইউনিটগুলো সেগুলোকে উচ্চারণের অংশটুকুকে বলার চেষ্টা করছি। কাজেই এখানে অরিজিনাল শব্দের বানানটার উপর নির্ভর করে আমি এটাকে বিশ্লেষণ করব না, আমার উচ্চারণ যেটা করছি সেটাকে বানান করে লিখছি। তাহলে অক্ষর বা দল বা সিলেবেল হচ্ছে, এটা হচ্ছে বেসিক জিনিস। এবার যদি কোনো অক্ষর শেষে স্বরান্ত হয়, স্বরান্ত, দেখো এখানে তার পরবর্তী অংশ তাই থাকবে। অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে স্বরান্ত এবং একটা হচ্ছে ব্যঞ্জনান্ত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ব্যাকরণ। আমরা যে ব্যাকরণ পড়ছি, প্রচুর ছাত্রছাত্রীর মুখে আমরা উচ্চারণে খুঁজে পাই ব্যাকরণ। আমাদের বানানটা কি, বানানটা হচ্ছে ব্যাকরণ। এর বানানটাও যেন সঠিক হয়, উচ্চারণটাও যেন সঠিক হয়। মনে রাখতে হবে এবছরের পরীক্ষা কিন্তু শুধু লিখিত নয়, আর একটা বড় পরীক্ষা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন। সেখানে তোমাকে 10 নম্বর ফেস করতে হচ্ছে। এই 10 নম্বরটা কিন্তু ডিপেন্ড করবে, আমরা যদি ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে থতমত হয়ে ঘেমে টেমে গিয়ে একাকার হয়ে পড়ি, তাহলে কিন্তু বোঝাই যাবে যে পড়ানোর অভ্যাস থেকে যে নম্বরটা বা পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে যে নম্বরটা সেটা অত্যন্ত কমে যাবে। আর তারপরে যদি আমরা আবার ব্যাকরণ বলে বসি একবার, তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের পড়ানোর যে অভিজ্ঞতা বা পড়ানোর যে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে কতটা আমরা সাবলীল, সেটা কিন্তু ধরা পড়ে যায়। কিন্তু প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে কথা বললে আমরা এই শব্দটিকে ব্যাকরণ পাচ্ছি। তোমাদের সঙ্গেও যখন আমাদের কথা বলার সুযোগ থাকবে তখন কিন্তু এই ভুলটা সংশোধন করতে হতে পারে, কিন্তু আমি তার আগেই বলে দিচ্ছি উচ্চারণটি হচ্ছে ব্যাকরণ এবং তার বানানটা হচ্ছে বয়জা ফলাকার ক র মূর্ধন্য। এই যে ব্যাকরণ আমরা পড়ব, এই ব্যাকরণ অংশের মধ্যে যেটুকু শিখবো সেটুকু খুব জেনুইন বা সঠিক
পড়ানোর জন্য সময় পাবো 5 মিনিট, কিন্তু এই 5 মিনিটটা যেন খুব আত্মবিশ্বাসের সঙ্গে আমরা প্রেজেন্টেশনটা দিতে পারি। আমার চয়েস করা টপিক তো হবে, তার কোনো নিয়ম নির্দিষ্ট করে বলতে পারি না। তাদের চয়েস করা টপিকও হতে পারে, বা তারা বলে দিলেন দুটো তিনটে, তার মধ্যে কোনো একটাকে চয়েস করতেও হতে পারে। তবে দুটো তিনটের মধ্যে আমরা একটাকে নিশ্চয়ই চয়েস করতে পারবো। সেজন্য আমাদেরকে কি করতে হবে, শুধু শিখে পরীক্ষায় উত্তর নয়, যে কোনো একটা অধ্যায়কে ভালো করে পড়ানোর যে অভিজ্ঞতা এবং ভালো করে পড়ানোর জন্য যে আমাদের দক্ষতা তৈরি করতে হবে, সেটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে। আমরা চলে আসি যে স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত অক্ষর। যেগুলো স্বরান্ত অক্ষর, যে শব্দগুলো কিনে আমি এখানে ব্যাখ্যা করছিলাম, ধরা যাক যে বলছি কি বিভূতিভূষণ, তো বিভূতিভূষণ শব্দের মধ্যে আমি পাচ্ছি এখানে বয়হস্যই বি, এই শব্দটিকে এই অক্ষরটিকে বলছি এটা একটা স্বরান্ত। এটা একটা স্বরান্ত, কেননা শব্দটির শেষাংশে হস্যই আছে, বয়হস্যই বি, এটা স্বরান্ত। তার মানে এই অক্ষরটাকে বা এই দলটাকে বা এই সিলেবেলটাকে বলছি মুক্ত দল। মুক্ত সিলেবেল বা মুক্ত অক্ষর বলা কথাটা প্রচলিত নয়, কথাটা হচ্ছে দল কিরকম, মুক্ত দল। কেননা স্বরান্ত যদি হয় সেই দলটিকে দীর্ঘক্ষণ আমরা কন্টিনিউ করতে পারি। যেমন সারেগামা পাধানি, তার প্রত্যেকটি দলই মুক্ত দল, তার প্রত্যেকটি দলকে আমরা কন্টিনিউ করতে পারবো, এগুলোকে বলা হচ্ছে স্বরান্ত। আর ধরো ভূষণ বিভূতি, এটাও একটা স্বরান্ত, ভয়ে দীর্ঘ ভূ, এটা একটা তি, এটাও একটা স্বরান্ত, মানে মুক্ত দল, তাহলে এটা মুক্ত দল, এটাও মুক্ত দল, এটাও মুক্ত দল। বিভূতি, তারপরে কিন্তু ভূষণ, এটা অবশ্যই মুক্ত দল, কিন্তু মূর্ধন্য যখন আমরা লিখছি তখন কিন্তু এই শন অংশটুকুকে বলবো আমরা রুদ্ধ দল, কারণ শন অংশটুকুকে আমরা দীর্ঘায়িত করতে পারি না, এর উচ্চারণটাকে আমরা দীর্ঘক্ষণ কন্টিনিউ করতে পারছি না, এটাকে বলছি রুদ্ধ দল, মানে বাধা পাচ্ছি আমরা। পেন, এই শব্দটাকে উচ্চারণ করতে গিয়ে একটা সময় আমাকে থামতে বাধ্য হচ্ছে বাকযন্ত্র, কিন্তু খাতা, দুটো দলকে কন্টিনিউ করা যায়, কারণ স্বরান্ত হলে তাকে আমরা উচ্চারণটাকে দীর্ঘায়িত করতে পারি, ব্যঞ্জনান্ত হলে আমরা উচ্চারণটাকে দীর্ঘায়িত করতে পারি না। আচ্ছা, তাহলে আমরা রুদ্ধ দল মুক্ত দল বুঝে গেলাম, বেশ। এবং দল কি বুঝে গেলাম, বা অক্ষর কি বুঝে গেলাম, বা সিলেবেল কি বুঝে গেলাম। দল বিশ্লেষণ থাকলে আমরা কিভাবে করব সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। দেখো এখানে মেঘ, এটা হচ্ছে একটা ব্যঞ্জনান্ত, এর উচ্চারণটা কি হবে, বা হলন্ত, হলন্ত বা ব্যঞ্জনান্ত। মেঘ, মেঘ তো নয়, হ্যাঁ আমরা কখনো কখনো বলি মেঘমল্লার, মেঘমল্লার বলতে পারি, কিন্তু আমরা সচরাচর মেঘ শব্দটাকে কি মেঘ উচ্চারণ করি না, মেঘ উচ্চারণ করি। এই যে মেঘ উচ্চারণ করছে এটাকে আমরা বলছি ব্যঞ্জনান্ত দল বা হলন্ত দল। ক্লিয়ার? এবার এই ব্যঞ্জনান্ত দল, একটা প্রশ্ন আসে আমাদের মনে মনে, পরীক্ষায় নয়, আমাদের মনে এই প্রশ্নটা আসে যে এই মেঘ শব্দটিকে যদি বর্ণ বিশ্লেষণ করি, আমরা বর্ণ বিশ্লেষণ নিয়ে একটা অবশ্যই ক্লাস রাখবো, কারণ বর্ণ বিশ্লেষণের সময় বেশ কিছু জায়গা আছে, বোঝার জায়গা আছে, বা আমাদের প্রশ্ন থাকবে। তো বর্ণ বিশ্লেষণের বেসিক কোয়েশ্চেন হচ্ছে মেঘ শব্দের সঙ্গে আমরা হসন্ত দেব, শেষে অ দেব না দেব না। তোমাকে কেউ কেউ বলছেন যে না, কেন আমরা অ দেব, আমরা স্যার প্রাইমারি স্কুলের বইয়েতে দেখেছি, ক্লাস 3-র বইয়েতে দেখেছি, টেট দিতে যাওয়ার সময় পড়তে গিয়ে দেখেছি যে সেখানে বর্ণ বিশ্লেষণে জল, মেঘ, রাম, শ্যাম, এই শব্দগুলোর শেষাংশে তো হসন্ত দেওয়া আছে, অকার দেওয়া নেই। আসলে আমি তোমাদের এই প্রশ্নগুলোকে ফেস করেছি, তারপর আমি বইটা খুলে দেখলাম যে ওখানে ধ্বনি বর্ণ বিশ্লেষণ নেই, ওটা ধ্বনি বিশ্লেষণের কথা বলা হচ্ছে, ওটা ধ্বনি বিশ্লেষণের কথা বলা হয়েছে, কাজেই ওই জন্য শেষাংশে অকারটিকে ওরা উল্লেখ করেনি, ওটা ওরা বর্ণ বিশ্লেষণ তোমাদের শেখায়নি ওখানে। দেখো মেঘ শব্দটি বর্ণ বিশ্লেষণ করার সময়তে আমরা ম কি কি দেব, দেখো আমি শেষে অবশ্যই কি দেব, শেষে অবশ্যই একটা হসন্ত দিয়ে অকারকে দেব, কেমন, শেষে হসন্ত দিয়ে একটা অকারকে দেব। আমি একটু বর্ণ বিশ্লেষণটা করছি, ম হসন্ত যুক্ত এ, মানে যে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গেই স্বরবর্ণ থাকে, ময়ের সঙ্গে এখানে একার আছে, ময়ে একার। আর একটা কি রয়েছে ঘ, এই বর্ণটা দিলাম, ব্যঞ্জন বর্ণ মানে হসন্ত দেব,
এবার এই শেষের অটিকে দেব না দেব না, বা কেন দেব, এই আমাদের প্রশ্ন মনে মনে আসে। আচ্ছা, কেন দেব না? যদি আমাদেরকে একটা সন্ধি বিচ্ছেদ করতে দেয় যে মেঘযুক্ত আচ্ছন্ন, আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে মেঘযুক্ত আচ্ছন্ন। এবার তোমরা আমাকে বলো যে এই শব্দটিতে মেঘাচ্ছন্ন হবে, এটা একটা সঠিক সন্ধি বিচ্ছেদ তো, মেঘযুক্ত আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন হবে শব্দটি, সন্ধিবদ্ধ শব্দটি মেঘাচ্ছন্ন হবে। এটা একটা স্বরসন্ধি, এটা তোমরা বলবে নিশ্চয়ই, হ্যাঁ এটা একটা স্বরসন্ধি। স্বরসন্ধি যদি এটি হয়, এটি যদি স্বরসন্ধি বিচ্ছেদ হয়, তাহলে যোগ চিহ্নের বাঁ দিকে একটা স্বরবর্ণ আছে তো, আর যোগ চিহ্নের ডান দিকে না হয় আ আছে, আমরা এটা মনে করছি। আচ্ছা, রামযুক্ত অয়ন রামায়ণ, রামযুক্ত অয়ন রামায়ণ, রামযুক্ত অয়ন, এটা যে রামায়ণ হচ্ছে, এটা একটা স্বরসন্ধি তো। এই যে স্বরসন্ধি বিচ্ছেদ এটি, তাহলে এটা কার সঙ্গে কার সন্ধি হচ্ছে আমরা বলি অয়ের সঙ্গে অয়ের সন্ধি হয়েছে। আচ্ছা, হিমযুক্ত অদ্রি হিমাদ্রি, অয়ের সঙ্গে অয়ের সন্ধি হয়েছে। হ্যাঁ, জলযুক্ত আশয় জলাশয়, অয়ের সঙ্গে আয়ের সন্ধি হয়েছে। কেন আমরা মেনে নিচ্ছি, কেন অয়ের সঙ্গে আয়ের সন্ধি হয়েছে? আমরা রামযুক্ত অয়ন রামায়ণ এই সন্ধি বিচ্ছেদে ময়ের পরে তো আমরা বর্ণ বিশ্লেষণ করতে গিয়ে বলছি স্যার কেন অ দেব বা দেওয়ার যুক্তিটা কি? সন্ধি তুমি পেলে কোত্থেকে অটা? এই ময়ের সঙ্গে যে অ আছে, অ একটু অসহায়। কেন অসহায়? অ একটু অসহায়, কেন অসহায়? অয়ের কোনো কার চিহ্ন নেই, সেই জন্য অসহায়, তাকে দেখা যায় না। আয়ের কার চিহ্ন আছে, বা অন্যান্য স্বরবর্ণের কার চিহ্ন আছে, হর্ষয়ের কার চিহ্ন আছে, দীর্ঘই কার চিহ্ন আছে, একইভাবে অন্যান্য স্বরবর্ণগুলোর কার চিহ্ন আছে। যেমন ময়ে একার ঘ, মেঘ এ কার চিহ্ন আছে, মানে এর একটা কার চিহ্ন হচ্ছে এরকম ছয়ের মতো, বা একারের, এটা আমরা একার যেটাকে বলি। তাহলে এ অন্যান্য বর্ণগুলোর কার চিহ্ন আছে বলে তাকে আমরা তার অস্তিত্বকে স্বীকার করি, আর অবর্ণটির কার চিহ্ন নেই বলে তার অস্তিত্বকে আমরা স্বীকার করব না? স্বীকার তো অবশ্যই করব। তো নিশ্চিতভাবে যে কোনো ব্যঞ্জন বর্ণের শেষাংশে একটি স্বরবর্ণ আছে, অকারান্ত হলেও সেটি আছে। তা না হলে আমরা এই হিমাদ্রি, রামায়ণ, চলযুক্ত কুলযুক্ত অটা কুলটা, বা ওটা নয় নিপাতন গেল, মেঘযুক্ত আচ্ছন্ন মেঘাচ্ছন্ন, আমরা এই দিকে বাঁ দিকের এই অটাকে কেন বলছি? নিশ্চয়ই ঘয়ের সঙ্গে অ আছে বলে। তাহলে বর্ণ বিশ্লেষণের সময় আমরা কিন্তু এই বর্ণটির সঙ্গে অ ব্যবহার করব, অথচ উচ্চারণটা আমরা কিন্তু মেঘ বলি না, সচরাচর মেঘ বলি। এবার তোমার কথা হচ্ছে, তাহলে আমি যখন মেঘ উচ্চারণ করছি, তাহলে আমি হসন্ত দিয়েই লিখি, ময়েকার ঘয়ে হসন্ত মেঘ, বর্গীয় জল লয়ে হসন্ত জল, রয়াকার ময়ে হসন্ত রাম, পয়েকার দন্তন্যে হসন্ত পেন। বাংলায় আবার তা হয় না। আসলে বাংলাতে বর্ণের শেষে উচ্চারণটা যদি হলন্ত হয়ও, হসন্ত চিহ্ন দেবার প্রয়োজন হবে না। আমি বলছি যে, ধর বলছি যে জল, জলও নয় জল, হ্যাঁ জল, তা উচ্চারণটা হলন্ত, হসন্ত উচ্চারণ কথাটা আবার ঠিক না, ওই জন্য আমি বলছি উচ্চারণটা হলন্ত, কিন্তু হসন্ত চিহ্ন দিয়ে তাকে ব্যবহার করতে হবে না। তো যাই হোক, তাহলে আমরা কি বললাম, যে বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা যেটা বলতে গেলাম, এবং আমাদের যে বর্ণের মধ্যে যে শেষাংশে অবশ্যই একটা স্বরবর্ণ থাকবে, সেটা অকার থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কোনো কার না থাকে তাহলে সেটা অকার তো অবশ্যই থাকবে। এবার এই বর্ণগুলোর থেকে আমি বেরিয়ে যাই, পরবর্তী অংশে আমরা দেখে নিই যে অনুনাসিক স্বর বলতে কি। অনুনাসিক স্বর বলতে চন্দ্রবিন্দু যুক্ত যে সমস্ত স্বর যেগুলো নাকের মধ্যে দিয়ে উচ্চারিত হয়, তাদেরকে বলা হচ্ছে অনুনাসিক স্বর। যেমন এই যে কাঁদা শব্দটিতে দেখো, আ বর্ণটি এখানে, বা আ ধ্বনিটি অনুনাসিক ধ্বনিতে পরিণত হয়েছে, অনুনাসিক ধ্বনিতে পরিণত হয়েছে, শাখাতেও তাই, বাঁধাতেও তাই। তাহলে অনুনাসিক হচ্ছে নাকের ওপর দিয়ে উচ্চারণের ওপর প্রভাব পড়বে, যেটা হচ্ছে
চন্দ্রবিন্দুটাকে বলছি আমরা অনুনাসিক ব্যঞ্জন। এই চন্দ্রবিন্দু যদি কোনো স্বরকে অনুনাসিক করে তোলে তখন এই স্বরটাও হয়ে গেল অনুনাসিক স্বর। আচ্ছা, এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসব, যেখানে আমাদের যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয় সেই কোন স্থান থেকে আমাদের স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। এমসিকিউ এক্সাম আমাকে বলতে পারে যে অ আ কোন ধরনের স্বরধ্বনি, কণ্ঠ না তালব্য না মূর্ধা না ওষ্ঠ না কণ্ঠস্থ না কণ্ঠ তালব্য বলতে পারে। আমরা এই ছবির মধ্যে দিয়ে দেখে নেব যে অ আ এগুলো হচ্ছে কণ্ঠস্বর। এবার এখানে একটু এই ছবিটা যেহেতু একটা জায়গা থেকে আমরা এটাকে ক্যাপচার করেছি, এখানেই বানানটা ভুল রয়েছে। কেন ভুল রয়েছে বলি। কণ্ঠ এই শব্দটি এটা একটা বিশেষ্য পদ, ক মূর্ধন্যয় ঠয়ে কণ্ঠ, এটা কিন্তু একটা বিশেষ্য, এটা বানানটা ভুল নেই, এটা ঠিক আছে। কণ্ঠ নিজে একটা বিশেষ্য পদ, কিন্তু যখন কণ্ঠ বর্ণ বলবো, অবশ্যই এখানে আমাদের যদি এটাকে স্থান হিসাবে ধরতে পারি, অ আ কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তাহলে বানানটাকে ভুল আছে আমি বলবো না, বানানটা ঠিকই আছে ধরে নেব। কিন্তু আমরা যদি কখনো কণ্ঠ বর্ণ বলি তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে ক মূর্ধন্যয় ঠয়ে জ ফলা কণ্ঠ। কেননা এই কণ্ঠটা আর এই কণ্ঠটার মধ্যে পার্থক্য কি? একটা শব্দ বিশেষ্য, একটা পদ বিশেষ্য, একটা বিশেষণ। কণ্ঠ নিজে একটা বিশেষ্য পদ মানে গলা, আর এই কণ্ঠ থেকে জাত হয়েছে যে বর্ণ তাকে যখন আমরা বিশেষণ হিসেবে ব্যবহার করি, কণ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণ, তখন এই কণ্ঠ কিংবা ওষ্ঠ শব্দটি বিশেষণ পদ রূপে পরিচিতি পাবে। তাহলে বিশেষ্য পদে কিন্তু জফলা হবে না, আর বিশেষণ পদে কিন্তু জফলা দেব। তাই কণ্ঠতে আমরা অবশ্যই জফলা দেব যখন কণ্ঠ বর্ণ ব্যবহার করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ আ এই ধ্বনি দুটি কণ্ঠ থেকে উচ্চারিত হয়। অ আ হচ্ছে একটি কণ্ঠ স্বরধ্বনি। তারপরে চলে আসবো পরবর্তী যে স্বরধ্বনিগুলো রয়েছে ই, এগুলো হচ্ছে তালু থেকে উচ্চারিত হবে। এমসিকিউতে এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা খুব রয়েছে। ব্যঞ্জনগুলোকে আমরা জানি, ক খ গ ঘ এরা সব কণ্ঠবর্ণ, চ ছ তালব্য এগুলো জানি। স্বরবর্ণের ক্ষেত্রে বা স্বরধ্বনির ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা খেয়াল করি না, কিন্তু খেয়াল করতে হবে। অ আ কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তাই কণ্ঠ স্বরধ্বনি। ই বা হ্রস্ব ই বা দীর্ঘ ই তালু থেকে উচ্চারিত হয়, তালব্য স্বরধ্বনি। দুটো উ এরা ওষ্ঠ থেকে উচ্চারিত হয়, তাই এরা হচ্ছে ওষ্ঠ স্বরধ্বনি। রি হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হবে, রি মূর্ধা। মূর্ধা কোন জিনিসটা গো? মূর্ধা হচ্ছে তালুর ঠিক পিছনের দিকটা, অর্থাৎ আলজিও বা যেখানে লেগে আছে ওখানটাকে বলছি মূর্ধা। সামনের অংশ তালু, পিছনের অংশ হচ্ছে মূর্ধা। তাহলে রি হচ্ছে মূর্ধন্য স্বরধ্বনি। এবারে এ এবং ওই এরা দুজন কণ্ঠ এবং তালুর মিশ্রণে বা কণ্ঠ এবং তালুর জায়গা থেকে রয়েছে, তো সেই জন্য হচ্ছে কণ্ঠ তালব্য। আর ও এবং ও এগুলোকে হচ্ছে কণ্ঠের সঙ্গে ওষ্ঠের একটা সম্পর্ক রয়েছে, এগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ওষ্ঠ স্বর। এই ধ্বনিগুলির উচ্চারণ স্থান অনুযায়ী নামকরণ নিশ্চিতভাবে মনে রাখতে হবে। আমরা কিন্তু ব্যাকরণের একদম প্রাথমিক অধ্যায় পড়াচ্ছি, ধ্বনির পরিচয়, বর্ণের পরিচয়, কিন্তু এগুলো থেকে প্রশ্ন স্কুল সার্ভিসের মতো পরীক্ষাতে আসার জায়গা নেই, এটা একদম না। ডেফিনেটলি আসবে এখান থেকে প্রশ্ন। কণ্ঠস্থ গেল। এবারে আমরা চলে আসবো যে তাহলে আমরা 11টা স্বরবর্ণেরই পরিচয় পেয়ে গেছি। নেক্সট আমরা দেখে নিই যে স্বরধ্বনির কোন অংশটুকু আমরা পড়বো। এতক্ষণ যেটা পড়লাম সেটা এই টেবিলে বলা রয়েছে। যেটা আমরা এই ছবিতে দেখে এলাম বা পড়ে বুঝে এলাম, কাকে কোন তালিকায় রাখবো সেটা এই তালিকার মধ্যে রয়েছে। দেখো এখানে কণ্ঠতে জফলা নেই, এখানে কণ্ঠতে জফলা আছে, তার মানে এই কণ্ঠটা হচ্ছে বিশেষ্য পদ আর এই কণ্ঠটা হচ্ছে বিশেষণ পদ, সেই জন্য জফলা দিতে হয় বাস্তবিকই। এখানে ওষ্ঠতে জফলা নেই, কিন্তু এখানে ওষ্ঠতে জফলা আছে রয়েছে। কণ্ঠ কিংবা তালু এবং তোমার হচ্ছে এ ওই কণ্ঠ এবং তালু, এবং তাদের জন্য আমরা বলবো যে এটা হচ্ছে কণ্ঠ তালব্য, শুধু তালব্য নয়, এটাকে আমরা যোগ করে দেবো একটু,
কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য। আর ও ও হচ্ছে কণ্ঠস্থ বর্ণ, ঠিক আছে। তাহলে এই যে চারটা আমরা পেলাম, এখান থেকে এই টোটাল স্বরধ্বনির পরিচয়গুলোর উচ্চারণ স্থান অনুযায়ী তাদের যে নামকরণগুলো সেগুলো জানা গেল। এইবার আমরা স্বরধ্বনির আর কি পরিচয় নিয়ে দেখতে পাই। এখানে যে ছবিটা রয়েছে এবং আর একটি ছবি পাশাপাশি রয়েছে, আমাদের সুবিধার্থে আমরা প্রথম ছবিটাকে নিয়ে ক্লাসটাকে নিয়ে যাব, তাতে আমাদের সুবিধা হবে কি, যে বুঝতে সুবিধা হবে বেশি। এই ছবিটা একটু জটিল, এটা একটু সরল ছবি। এখন যেটা আমরা দেখছি ছবিটা অনেকটা সরল। এটা কিসের ছবি? এটা একটা বাকযন্ত্রের ছবি। আমি যেভাবে দাঁড়িয়ে রয়েছি, আমার বাকযন্ত্রটার ফোকাসটা ঠিক এরকমই হবে। অর্থাৎ বাকযন্ত্রের সামনের দিক হচ্ছে এটা, যে লাইনটা একটুখানি তেরছা রয়েছে, আর বাকযন্ত্রের পিছনের দিক হচ্ছে এটা, যে লাইনটা ওপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি সোজা রয়েছে, সোজা রয়েছে। আর এটা কিন্তু ওপর থেকে নিচে একটুখানি ব্যাকা রয়েছে। এটা সামনের দিক, এই সামনের দিক, এটা পিছনের দিক, এটা বাকযন্ত্রের ওপরের অংশ, এটা বাকযন্ত্রের নিচের অংশ। বই খুললে আমরা দেখবো একটা মুখের ছবি বা মাথার ছবির মধ্যে হাঁয়ের ভিতরে এটাকে ছবিটাকে বসানো আছে। আমাদের বাকযন্ত্রে, আমাদের মুখ বিবরের ভিতরে, হাঁয়ের ভিতরে এই ছবিটাকে বসানো আছে। এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 7টি স্বরধ্বনিকে আমরা এখানে খুঁজে পেতে পারবো। 7টি। খুব মিল পাওয়া যাবে সারেগামা পাধানি। সঙ্গীতের ক্ষেত্রে যে 7টি স্বর থাকে সারেগামা পাধানি, কথার ক্ষেত্রেও কিন্তু সেই 7টি মূল স্বর আছে। সঙ্গীতের ক্ষেত্রে সা রে গা মা পা ধা নি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সঙ্গীতের মূল স্বর বা মূল সুর বলতে পারি। পৃথিবীর যে কোনো দেশের সঙ্গীত চর্চার প্রাথমিক পর্যায়ে এই সা, এই রা, রে এগুলো চর্চিত হবে এবং এগুলোই সুরের প্রথম এবং প্রাথমিক উপাদান, উপকরণ। প্রাথমিক নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো মূল উপকরণ সুরের ক্ষেত্রে। শুধু বাঙালি সঙ্গীত চর্চায় লাগে এটা না, পৃথিবীর যে কোনো সঙ্গীত চর্চা, যে কোনো ভাষার হোক না কেন, সঙ্গীতের থিমটা তো একই। আমরা বিজ্ঞান শেখাচ্ছি পশ্চিমবঙ্গের একটা স্কুলে কিংবা কলেজে কিংবা ল্যাবরেটরিতে, সারা পৃথিবীর বিজ্ঞানও কিন্তু সেই একই রেজাল্ট দেবে। আমরা এখানে একটি কিছু গ্যাস প্রস্তুতির জন্য যে উপাদানগুলো দিলে যা রিয়াকশন আসবে, পৃথিবীর যে কোনো প্রান্তে সেই উপাদান নিয়ে সেই কাজ করলে একই রিয়াকশন আসবে, কোনো পার্থক্য হবে না। এই একটা অত্যন্ত কেমন একটা মজা লাগার বিষয়। পৃথিবীর যে কোনো জায়গাতে একই বিষয়, একই উত্তর, একই রেজাল্ট আসতে পারে। আমরা কাব্য নিয়ে যা ভাবি, ফরাসিরাও কাব্য নিয়ে তাই ভাবেন। আমাদের জীবন দর্শনের জায়গাটা কিন্তু পৃথিবীর সব ক্ষেত্রে এক। এটা যেমন লিটারেচারে, এটা তেমনি বিজ্ঞানে, এটা সাহিত্যে যেমন, তেমনি বিজ্ঞানও তেমন। আমাদের মূল জায়গাগুলো এক। আজকে আমাদের দেশের একজন বড় মাপের, শ্রেষ্ঠ মাপের একজন কবি তার জীবনবোধ, আদর্শ নিয়ে যা ভাবছেন, পৃথিবীর যে কোনো দেশের একজন কবিও কিন্তু ঠিক সেটাই ভাবছেন। জীবনের মূল্যবোধ, দাম, প্রয়োজনীয়তা, সমাজ, এটা নিয়ে আমাদের ভাবনা কিন্তু সবার এক। যে যার উপায় অনুগুলো আলাদা, তাদের ভাষা আলাদা, কিন্তু চিন্তার জায়গাটা এক। সেই জন্যই আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যখন একজন বাঙালি যাবেন, আবার একজন অন্য দেশের মানুষও আসছেন সেখানে, তো তাদের মধ্যে এই সম্পর্কটা এখানেই, যে সকলের চিন্তার জায়গাটা এক। চিন্তা লেখার জন্য পদ্ধতিটা আলাদা, ভাষাটি আলাদা, কিন্তু চিন্তার বিষয়টি এক। আমরা ঠিক এটা বোঝাতে চাইছি যে সারেগামা পাধানি, এটা আমরা বানানটা যেটা লিখি সেটা বাঙালি একরকম বানান লেখে, আর অন্যান্য ভাষা অন্যান্য চিহ্ন দিয়ে সেগুলোকে লেখে, কিন্তু সা এই সাউন্ড সবার, সা এই সাউন্ড সবার, রে এই সাউন্ড সবার, তেমনি গা মা পা ধা নি এই সাউন্ডটা সবার রয়েছে। একে লেখার জন্য ভিন্ন চিহ্ন রয়েছে, এটা নিশ্চিতভাবে আমরা বুঝে গেলাম। ধ্বনির ক্ষেত্রে আমাদের কথা বলার জন্য যে 7টি স্বরধ্বনি আছে, এই ই তার মধ্যে একটা ই। আমরা এখানে এই যে চিহ্নটাকে ব্যবহার করেছি, মানে এটা তো বাঙালির জন্য ব্যক্তিগত একটা চিহ্ন। এই চিহ্নটা তো আমাদের বোঝার স্বার্থে আমরা ব্যবহার করছি, কিন্তু এই ই সাউন্ড সবার জন্য। ই সাউন্ড পৃথিবীর সব ভাষাতেই সবার বাকযন্ত্র থেকে বেরোবে। আমি এখানে এই চিহ্নটাকে বলার চেষ্টা করছি না, বোঝানোর চেষ্টা করছি না। আমি এটাকে যদি ঢাকা রাখি তাহলে বলবো
আমি ই এই টোনটাকে বলার চেষ্টা করছি। পৃথিবীর সব দেশের মূল ধ্বনিতে ই আছে, এ আছে, এ আছে। আচ্ছা, এ বাংলা ভাষাতে কোনো বর্ণ হয়? হয় না। আসলে এগুলো আমরা কোনো বর্ণকেই বোঝাতে চাইছি না, আমরা এই সাউন্ড গুলোকে বোঝাতে চাইছি। কি কি সাউন্ড? এই সিকোয়েন্সে পড়বো, ই, এ, আ, অ, ও, উ। এই সিকোয়েন্সে আমরা এই সাউন্ড গুলোকে শিখবো এবং এই পরপর মনে রাখবো। আমরা হ্যাপাজারলি মনে রাখলে কিন্তু অসুবিধা হবে। কেন অসুবিধা হবে বলছি, বাকযন্ত্রের সামনের দিকে এইগুলো রয়েছে, পিছনের দিকে এগুলো রয়েছে, এই ক্রম অনুযায়ী পড়বে এবং এখানে মোট 7টি সাউন্ড আমরা পাবো। যেমন সুরে 7টি পাই, সারেগামা পাধানি। আমরা স্বরের ক্ষেত্রেও কিন্তু 7টি সাউন্ড পাচ্ছি। কি কি? ই, এ, আ, অ, ও, উ। এই 7টি স্বরধ্বনিকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক কেন? এগুলো সবার ভাষায়, সবার বাকযন্ত্রে এই ধ্বনিগুলোর অবস্থান, উপস্থিতি আছে। যারাই কথা বলতে পারে তারাই এগুলোকে উচ্চারণ করে। আমরা বাঙালি বলে সেই উচ্চারণগুলোকে, সেই সাউন্ডগুলোকে, ই সাউন্ডের জন্য আমাদের এরকম একটা বর্ণ আছে, ইংরেজিতে ই সাউন্ডের জন্য এরকম একটা বর্ণ আছে। তাহলে প্রতিটা ভাষায় এই সাউন্ডের জন্য চিহ্নগুলো আলাদা হতে পারে, কিন্তু সাউন্ডটা একই। এবারে এই সাউন্ড গুলো সামনের দিকে আছে বলে এদেরকে বলা হচ্ছে সম্মুখ। এখানে সবকিছু লেখাই রয়েছে। এই যে বলা হচ্ছে সম্মুখ স্বর, এই যে বলা হচ্ছে সম্মুখ স্বর মানে সম্মুখ বা ফ্রন্ট। কেন না? এই তিনটে সামনের দিকে আছে বলে। অন্যদিকে এগুলোকে কি বলা হচ্ছে? পশ্চাৎ। কেন না? এরা পিছনের দিকে আছে বলে পশ্চাৎ। এবারে কি রয়েছে? এবারে রয়েছে যে উচ্চ। এই যে বলা হচ্ছে উচ্চ, উঁচুতে কে কে আছে? উঁচুতে আছে এরা দুজন, এই ই এবং উ, সেই জন্য এরা উচ্চ। নিম্ন কেন বলা হবে? নিচে থেকে আছে, অবশ্যই আ আছে, আ একদম নিচেতে আছে, তাকে বলছি নিম্ন স্বর। এবার একদম উঁচুতে এবং একদম নিচে তাকে বলছি উচ্চ এবং নিম্ন। এবার উঁচুর দিক থেকে একটু নিচেই তাকে বলছি অর্ধ। আমরা কি বলবো? উচ্চ মধ্য, অর্ধ নয়, উচ্চ মধ্য। মানে উঁচুটাকে বলছি উচ্চ, তার মাঝেরটাকে বলছি উচ্চ মধ্য, নিচেরটাকে বলছে নিম্ন, তার মাঝেরটাকে বলছে নিম্ন মধ্য। তাহলে উচ্চ মধ্য কোনগুলো হবে? উচ্চ মধ্য হবে এই দ্বিতীয় পর্যায়ের গুলো, অর্থাৎ এটি এবং এটি। নিম্ন মধ্য হবে কি? এটা এবং এটা। এগুলো পজিশন অনুযায়ী এই নামকরণগুলো হয়েছে। আ কে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার আর একটা দিক থেকে এদের নামকরণ হয়েছে সংবৃত এবং বিবৃত। সংবৃত মানে ক্লোজ, সংবৃত মানে হচ্ছে ক্লোজ ভাওয়েল। অর্থাৎ ই এবং উ এই ধ্বনি দুটি উচ্চারণ করার সময়, যাদেরকে আমরা উচ্চ স্বরধ্বনি বললাম, এই ই এবং উ এই ধ্বনি দুটি উচ্চারণ করার সময় আমাদের বাকযন্ত্র প্রায় বুজে থাকে, প্রায় বুজে। দেখো, বাকযন্ত্র পুরো বুজে থাকলে কিন্তু কোনো ধ্বনি উচ্চারিত হবে না। কারণ ধ্বনি উচ্চারণের জন্য কি লাগবে? বাতাস লাগবে, বাতাসকে মুখ থেকে বেরোতে হবে। তাহলে ধ্বনি উচ্চারণ হতে গেলে বাকযন্ত্র যদি বুজে থাকে তাহলে বাতাস বার হবে না, স্বাভাবিকভাবেই ধ্বনি উচ্চারণ হবে না। কিন্তু প্রায় বুঝে থাকে, তাই এগুলোকে বলছি সংবৃত বা ক্লোজ, ই এবং উ কে। আর আ উচ্চারণের সময় ঠোঁট ফাঁকা থাকে, তাই তাকে আমরা বলছি ওপেন বা বিবৃত। এইবার এদের নিরিখে যারা একটু নিচের দিকে আছে, পুরো সংবৃত থেকে একটু কম, তাদেরকে হচ্ছে অর্ধ সংবৃত, যেগুলোকে উচ্চ মধ্য বলেছিলাম, সেগুলোকে বলছি অর্ধ সংবৃত। আবার যেগুলোকে আমরা নিম্ন মধ্য বলেছিলাম সেগুলোকে বলছি অর্ধ বিবৃত। কেমন? এবারে সামনের দিকের এই ধ্বনিগুলো প্রসারিত স্বরধ্বনি, কারণ ঠোঁট এখানে প্রসারিত থেকে উচ্চারিত হয়। পিছনের এই ধ্বনিগুলো উচ্চারণের সময়তে ঠোঁট কিছুটা কুঞ্চিত হয়, মানে জড়ো হয়, অ, ও, উ জড়ো হচ্ছে, সেই জন্য বলছি যে কুঞ্চিত। তো প্রসারিত, কুঞ্চিত এই প্রকৃতি অনুযায়ী নামকরণ রয়েছে। তাহলে এই টেবিলটা থেকে আমরা যা শিখলাম তাকে আর একটু গুছিয়ে দেওয়া রয়েছে একটা জায়গাতে, এখানে দেখে নাও। এই পেজে আমরা এই ধ্বনিগুলোকে একদম গুছিয়ে দিয়েছি, কারা সম্মুখ, কারা পশ্চাৎ, কে কেন্দ্রীয়, কে উচ্চ স্বরধ্বনি, কে নিম্ন স্বরধ্বনি, কে উচ্চ মধ্য, কে নিম্ন মধ্য, সংবৃত তাকে বলছি ক্লোজ ভাওয়েল, বিবৃত বলছি ওপেন, অর্ধ সংবৃতকে। তাহলে এই টেবিল থেকে যা বুঝে এলাম তাকে আমরা সিনপসিস করে দিয়েছি এখানে একদম সাজিয়ে, যে কাদের কি পরিচয় দেওয়া যেতে পারে। হয়েছে?
তাহলে আমরা আজকের এই যে স্বরধ্বনি এবং স্বরবর্ণের ক্লাসটা পড়লাম, আশা করছি তোমরা এই ক্লাসটি অবশ্যই সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এই স্টাডি মেটেরিয়াল থেকে এবং এই ক্লাস লেকচার থেকে আমরা স্বরধ্বনি এবং স্বরবর্ণের জন্য যে যে বিষয়গুলো পড়লাম তার বেশি আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এর বেশি কিছু পড়বে না। ফিরে আসছি অন্য ক্লাসে আবার, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।